অপরাধ বিভিন্নভাবে হচ্ছে। আমেরিকা যে অপরাধ প্রবণ দেশ না, তাই সেটা বলা যাবে না। এখানে আইন আছে, আইনের শাসন যদি না থাকে, আপনি এখানে যদি 3 ঘন্টা ইলেকট্রিসিটি না থাকে, অনেক কিছু লুটপাট হয়ে যাবে। এটা আইনের মধ্য দিয়ে। এখন এই আইন বজায় রাখতে গিয়ে ধরেন একটা শ্রেণী অপরাধ প্রবণতার সাথে বেশি জড়িত। যখন পুলিশ সেটা কার্যকর করতে যায় বিচারে বা করতে যায়, তখন দেখা যায় যে এদেরকে ধরা হচ্ছে। তখন বিষয়টা উঠে যে এদের উপর বোধহয় নির্যাতন করা, বিষয়টা এরকম। তো আমেরিকা কিন্তু ধর্মনিরপেক্ষ দেশ না। আমেরিকাতে টাকাতে লেখা আছে উই ট্রাস্ট অন গড, হ্যাঁ। তারপরে ওয়ান নেশন আন্ডার দ্য গড। এই যে তারা কিন্তু ধর্মনিরপেক্ষ বলা যাবে না, ক্যাথলিক বলেন, প্রটেস্ট্যান্ট বলেন, যে খ্রিস্টানদের অন্যান্য ফ্র্যাকশন বলেন, তারাই, এবং মুসলমানরা বলেন, জুইশরা বলেন, সবাই, হিন্দু বলেন, সবাই এখানে কিন্তু যার যার ধর্মীয় রীতিনীতি সব কিছু সংস্কৃতি পালন করছে, কেউ কাউকে বাধা দিচ্ছে না। আপনি দেখেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এই 1/11 কেউ 9/11 কেউ মারা গেছে, তার ভাই আরেকজন এসে পুলিশের কাজ করে, এসে একটা মসজিদ পাহারা দিচ্ছে পরের দিন। এই যে একটা আন্তরিকতা, আইন এখানে চলছে। তারপরে ভোটারের ব্যাপারে বললেন, ইয়াংরা আগে ভোট কম দিত। কি কারণে? যে ডর্মে থাকা, যখন ভোটার লিস্ট করে তারা বাড়িতে না থাকার কারণে ভোটার তালিকাভুক্ত হতো না, ভোট ছিল। তাছাড়া 21 বছর বয়স ছিল ভোটার হওয়ার। ভিয়েতনাম যুদ্ধের সময় তখন বলা হলো যাদের 18 বছর বয়স হয়েছে তাদেরকে যুদ্ধে যেতে হবে, তাদেরকে যেতে হবে। তখন একটা স্লোগান উঠালো, যে ফাইট ফর এজ ফর ফাইট, এজ ফর ভোট। 18 বছরের যদি ফাইট করার জন্য যুদ্ধে যেতে হয়, 18 বছর ভোটাধিকার দিতে হবে। তখন কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট করে, খুব সম্ভবত 23rd অ্যামেন্ডমেন্ট করে তাদেরকে ভোটাধিকার 18 বছর করলো। এখন এটা হচ্ছে। আর আমাদের ছেলেমেয়েরা কিন্তু এখানে আমেরিকার ইতিহাস, সংস্কৃতি, সমাজ সম্পর্কে পড়াশোনা করে প্রাইমারি স্কুল থেকে, তারা জানে, কিন্তু তাদের ওই বহিঃপ্রকাশটা এতদিন ঘটে নাই। এখন এটা বিভিন্নভাবে এগিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি, দেখেন, বিশ্বের সবচেয়ে বড় শহর হলো নিউ ইয়র্ক। এই নিউ ইয়র্ক সিটিতে ভারতীয় বংশোদ্ভূত মুসলিম 34 বছর বয়স্ক একটা ছেলে জোহরান মামদানি মেয়র হয়েছে। এটা কি বিশ্বাসযোগ্য কথা? অবিশ্বাস্য। তারপরও হয়েছে, যেহেতু এখানে গণতন্ত্র আছে, এখানে যে আমাদের যে সামাজিক এটা আছে। কিন্তু আমরা এই দেশে থাকি, আমরা এ দেশের যে চিকিৎসা, এটা কিন্তু কল্যাণ রাষ্ট্র না আমেরিকা। ব্রিটেন একটা কল্যাণ রাষ্ট্র, কিন্তু আমেরিকা কল্যাণ ওয়েলফেয়ার স্টেট না। এখানে এটা ক্যাপিটালিস্ট কান্ট্রি, এখানে আপনাকে টাকা দিয়ে করতে হবে। কিন্তু এই যে আগে বললেন যে একজনের চিকিৎসা গিয়ে বললেন চিকিৎসাটা নিশ্চিত করতে হচ্ছে। এখানে আমাদের দেশের বয়স্ক লোক, এখন আপনি যেটা বললেন যে এটা কল্যাণ রাষ্ট্র না, এটা ক্যাপিটালিজম এখানে চলে, কিন্তু তারপরেও মানবাধিকার এবং মানবিক বিষয়গুলো কিন্তু এখানে দারুণভাবে নিশ্চিত করা হচ্ছে। এখানে আপনি হসপিটালে যাবেন, দেখুন বড় আইনাতে বাছাই করে বিল অফ রাইটস, আপনার কি অধিকার আছে, আপনি অসুস্থ, আপনি চিকিৎসা আপনাকে দিতেই হবে, নো ম্যাটার হোয়াট। আপনি কি বৈধ কি অবৈধ, আপনি কোত্থেকে আসছেন, আপনার ধর্মীয় কি ব্যাকগ্রাউন্ড কি, কিচ্ছু জিজ্ঞাসা। এবং আমি সবচেয়ে, আমাদের দৈন্য কোথায়? আমাদের জন্য আমরা অনেকেই আমেরিকায় সব সুযোগ সুবিধা বুক করি, আমাদের দেশে আমাদের আত্মীয় স্বজন তাদেরকে দিচ্ছি, দেশের মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজে আমরা টাকা পয়সা পাঠাচ্ছি, দেশে পাঠাচ্ছি সরকারের মাধ্যমে বিভিন্নভাবে। আমেরিকার সবচেয়ে লার্জেস্ট কান্ট্রি ছিল কিছুদিন আগেও, যে রেমিটেন্স পাঠানোর বাংলাদেশে। কিন্তু আমরা আবার মনে মনে বলি আমেরিকা এটা করছে, আমেরিকা এই ক্ষেত্রে যুদ্ধ করছে, কিন্তু আমাদেরকে সেটা রিয়ালাইজ করতে হবে, বুঝতে হবে আমরা কি পাচ্ছি, কতটা আমরা কি পাচ্ছি সেটা চিন্তা করি না। আমরা এই আড়ালে আবডালে আমরা আমেরিকাকে গালি দিয়ে যাচ্ছি, কথা বলছি, কিন্তু এগুলো আমাদেরকে একটা বিবেচনায় নিতে হবে। আমাদের সাথে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক, স্বাধীনতা যুদ্ধে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সমর্থন দেয়নি, সেটা ভূ রাজনৈতিক কারণে। কিন্তু 1972 সালে 4 এপ্রিল প্রথম তারা দিছে, আমেরিকা বাংলাদেশকে স্বীকৃতি দিছে। এরপরে সবচেয়ে বড় বাণিজ্যিক সহযোগী দেশ বাংলাদেশের সবচেয়ে বড়, সেকেন্ড ইউরোপিয়ান ইউনিয়নের পরে সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্ট আমেরিকাতে হয়। বাংলাদেশের চেয়ে বড়, এ পর্যন্ত $9 বিলিয়ন বাংলাদেশে দিয়েছে আমেরিকা তাদের আর্থিক সহায়তা। তারপরে গণতান্ত্রিক যে উন্নয়ন, সেখানেও বড় ভূমিকা রাখছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর। এই যে 25,000 উপর
প্রায় 10 লক্ষের উপর বাংলাদেশি আমেরিকায় বসবাস করে, 25,000-এর উপর ছেলে মেয়ে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা করে। এটা আমাদের দেশ জাতিকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। এই যে অবদান, এটা আমাদেরকে অস্বীকার করলে চলবে না। আমরা আমেরিকার ভালো দিকটা শিক্ষা গ্রহণ করব, আমাদের ছেলেমেয়েরা করছে, এবং যেটা ভালো না সেটার আমরা সমালোচনা করব। এটাই দেশের রাইট। আপনি আমেরিকার বিরুদ্ধে কথা বলতে পারেন, প্রেসিডেন্টের বিরুদ্ধে কথা বলতে পারেন, এবং যে কেউ সমালোচনা করছে, যেটা আমরা আমাদের দেশে আমরা বলতে পারবো না। সবকিছু মিলিয়ে আমরা মনে করি আমাদের স্বাধীনতা না, সেখানে দেখেন চুক্তি করার পরেও নেগোসিয়েশনের সুযোগ কিন্তু সবসময় আছে, সবসময় রয়েছে, কারণ ওটা তো এন্ড না। এই যে এই বিষয়গুলো, এটা আমাদেরকে বিবেচনায় নিতে হবে। আমেরিকা একটা বড় দেশ, আমেরিকার স্বাধীনতা, মহান স্বাধীনতা, এটা আমরা যদি অস্বীকার করি এবং এ দেশের প্রতিটি আনন্দ উপভোগ আমরা করি। আমি একটা উদাহরণ দেব। 2000 সালে আমার মনে আছে, বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক রহমান আমেরিকা আসছিলেন 4 জুলাইয়ের অনুষ্ঠানে। গিয়াস আহমেদের পরিবার, আমার পরিবার এবং তারেক রহমানের পরিবার, তার মেয়ে তখন ছোট জাইমা রহমান, আমরা একত্রে বসে 4 জুলাই আলোকসজ্জা দেখেছি। এটা আমি শেষে বলতে চাচ্ছি, গিয়াস আহমেদ ছিল, তার পরিবার, আমার ছোট ছেলে মেয়ে, এবং তারেক রহমানের ছোট জাইমা এবং গিয়াস আহমেদের ছেলে মেয়ে ছিল সেখানে। আমরা এই অনুষ্ঠানটা উপভোগ করেছি। আজকে আমি বলতে চাই যে বাংলাদেশের একটা সুযোগ আছে। যুক্তরাষ্ট্রের মতো দেশ, বাংলাদেশের একটি বন্ধু প্রতিম দেশ, যে দেশে উন্নয়ন সহযোগী বাংলাদেশের, আমরা তাদের ভালো দিকটা গ্রহণ করব এবং খারাপ দিকটা বর্জন করব। আমি মনে করি ট্রাম্পের যে মেক আমেরিকা গ্রেট এগেন, আমি বিশ্বাস করি না। আমি ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি বেটার আমেরিকা গড়ার জন্য আমরা প্রবাসী বাংলাদেশি যারা যেখানে আছে আমেরিকায়, আমরা অংশগ্রহণ করতে পারি, আমার ছেলেমেয়েরা অংশগ্রহণ করতে পারে। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমার ছেলে আমেরিকার মূলধারায় বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আরো ভালো করবে।